ওয়েলকাম করছি ডেকো সেন্স অফ হিউমারের সেটে। কুরবানি ঈদের মাংস অনেক দিন ধরে রাখার নিয়ম নেই, বিলিয়ে দেওয়ার নিয়ম, কিন্তু সেটার ব্যতিক্রম প্রায় বাসাতেই দেখা যায় যে এক ঈদের মাংস আরেক রোজা পর্যন্ত চলে যায়। তেমনি ঈদের অনুষ্ঠানমালাও টেনে হেঁচড়ে অনেক দিন পর্যন্ত টেনে নেওয়া হয়। সেই টেনে নেওয়ার মধ্যে আমি পড়ে গেছি এবং আজ ঈদের দশম রাত এটিএন বাংলার ঈদ অনুষ্ঠান শেষ হচ্ছে ডেকো সেন্স অফ হিউমার দিয়ে। ঈদের সবচেয়ে এক্সক্লুসিভ প্রোগ্রামটি ঈদের সবচেয়ে শেষে প্রচার হচ্ছে এবং এর জন্য থাকছে একটি বিশেষ সারপ্রাইজ। বহুল প্রতীক্ষিত একজন গেস্ট, যাকে আমি ঠিক 1 বছর আগে এই সেটে এখানে ওয়েলকাম করেছিলাম এবং সে এবং আমি দুজনেই শেষ মুহূর্তে মেলাতে পারিনি। 1 বছর পিছিয়ে এই ঈদে তাকে নিয়ে এলাম এক্সক্লুসিভভাবে ডেকো সেন্স অফ হিউমারের সেটে। সে আর কেউ না, সে আমাদের সবার প্রিয় সুপারস্টার পরিমণি। হ্যালো। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। আপনি বলেছিলেন যে এখানে এরকমভাবে ডাকা হবে যে আমার একমাত্র যাকে আপনি বোন বলেন, ভাইয়া ওয়েলকাম, এরকম করে। হয়নি সেটা। তোমাকে বোন আমি কবে বলছি? মানে এই যে দেখো, আমি কিন্তু সাধারণত হাত ধরে হাত ছেড়ে দিই, আমি কিন্তু হাত ধরেই কিন্তু আর আজকের আপনি বলেছেন, এর প্রমাণ কিন্তু আমি দিয়ে দিতে পারি। প্রমাণ দেওয়ালে আমিও প্রমাণ অনেক দিতে পারি, কিন্তু আমরা ভাই বোন না, আমরা ফ্রেন্ড। ওকে, বসো তুমি। না মানে তুমি আমার বোন হতে চাইছো কেন? না, আপনি বলেছেন যে মিডিয়াতে একটা মাত্র বোন হচ্ছে তুমি। সেটা প্রথম সব নায়িকাকে এই কথা বলি। তোমার অনুমতি পেলে বলবো, তুমি তো বসতে বলছো না আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। সো হাউ আর ইউ? ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে তোমার যে তুমি ডেকো সেন্স অফ হিউমারের লাস্ট মোমেন্টে তুমি এলে অনেক দিন পর, এবং তুমি তো এই অনুষ্ঠানটি দেখো বা অনুষ্ঠানটি সম্পর্কে তুমি জানো, কারণ তোমার সাথে আমার অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সো অনেকবার তুমি আসতে গিয়েও আসনি, আবার আসতে আমিও ব্যর্থ হয়েছি। সো ফাইনালি আমাদের এই যে ম্যাচ হলো, এখানে তুমি এসছো, এটা তো আজকে অনেক এক্সক্লুসিভ একটা ব্যাপার হওয়া উচিত। তুমি কি মনে করো? থ্যাংক ইউ। তুমি এই শোটিকে জমজমাট করার পেছনে তুমি কি এফোর্ট দেবে? তোমার কি মনে হয়? খুব সাদামাটা কথা বলবে নাকি এক্সক্লুসিভ কিছু বলবে? কথা যেরকম হওয়া উচিত হোক না। মানে তুমি কি আমাকে পারমিশন দিচ্ছ যে তোমাকে কোশ্চেন করব? একদমই, আমি তো উত্তর দিতে এসেছি। নাকি আবার আমাকে, মানে গত রাতে যেভাবে আমাকে মেসেজ করে সব কোশ্চেন তুমি পাঠিয়ে দিয়েছো, আমি কি সেই প্রশ্নগুলি করব নাকি নিজের মতো করে প্রশ্ন করব? না, নিজের মতো মানে হচ্ছে যে মানে আপনি যেগুলো মানে বেসিক্যালি যেভাবে এই প্রোগ্রামটা এসেছে আলোচনায় বা সমালোচনায়, সেটা হচ্ছে যে কিছু পার্সোনাল কন্ট্রোভার্সি আমি চাই না। তুমি চাও না? কি কন্ট্রোভার্সি, কি কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে আছে? তুমি যদি একটা কন্ট্রোভার্সির কথা বলো, তাহলে আমরা ওই কন্ট্রোভার্সিতেই যাব না? নেই অ্যাকচুয়ালি, আমি মনে করি। তুমি কি জানো যে তুমি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে অন্যতম সুন্দরী নায়িকা? সবাই বলে পরিমণি ব্যাপক সুন্দরী। এই ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দরী নায়িকা কিনা জানি না, বাট সুন্দরী নায়িকা। সুন্দরী নায়িকা। ইউ আর কনফিডেন্ট? একদমই। লোকে বলে যে পরিমণি যেমন সুন্দরী, তেমন ভালো অভিনয় করে, তেমন ভালো নাচতে পারে, এক্সপ্রেশন অনেক তীক্ষ্ণ, অনেক, মানে একটা নায়িকার যা থাকা উচিত স্বয়ং সম্পূর্ণ। কিন্তু ক্যারিয়ারে কোথাও গিয়ে সেই জায়গাটি অসম্পূর্ণ। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে তোমার যে কয়টি ক্লিক করার মতো ছবি ছিল, যেগুলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারত, অন্তর্জালা, স্বপ্নজাল এবং রানা প্লাজা, যেটি আসেইনি, তো এই ছবিগুলো আসলে বক্স অফিসে সবই সারা জায়গাতে পারেনি। এই ব্যর্থতা তোমাকে কিভাবে স্পর্শ করেছে? যা কষ্ট পাওয়ার সেটা তো রানা প্লাজাতেই হয়ে গেছে, মানে পেয়ে গেছি। সো এর পরের ব্যাপারগুলো আসলে আমার কাছে খুবই ছোট। আর অন্তর্জালা আর হচ্ছে স্বপ্নজাল, আমি দুটোকে আলাদা করে রাখবো এই ক্ষেত্রে।
কারণ এটা ভুল। কার ভুল? আপনার ভুল যে আপনি এই তিনটাকে এক করে ফেলেছেন। আচ্ছা, না আমি বোঝাতে চাইছি যে এই তিনটি ছবি কোনো না কোনোভাবে দুর্ভাগ্যের শিকার। স্বপ্নজাল সেই মনপুরার মতো হয়নি, কারণ ওটা মনপুরা, এটা স্বপ্নজাল। অন্তর্জালা সুপারহিট হওয়ার মতো একটি ছবি আমরা ভেবেছিলাম, হয়েছে সেটি তো। সেই যতটা লেভেলের আশা করেছিল ডিরেক্টর, প্রোডিউসার অথবা আমি অথবা জায়েদ, তার থেকে অনেক বেশি হয়েছে। তোমরা আরো কম আশা করেছিলে। আমি তো আশা করিনি যে আপনি হলে যে অন্তর্জালা দেখবেন, আপনি দেখে আমাকে ফোন করেছেন, এর থেকে আর কি। এক্স্যাক্টলি, কারণ আমরা আশা করেছিলাম যে অন্তর্জালা ছবিটি ভালো এবং হবে, আপনি আমাকে ফোন ছবিও ভালো দিয়েছিলেন হয়েছে। যে আমার অভিনয় আপনার ভালো লেগেছে এসব। না, তোমার তো অভিনয় আসলেই ভালো, এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের কারোই নেই। কিন্তু আমি বলছি যে এই দুর্ভাগ্যের গ্রাফিক্সটাকে তুমি কি বলবে? এটা কি দুর্ভাগ্য, নাকি এটাকে কোনো দুর্ভাগ্য বলবে না তুমি, নাকি বলবে যে এটি কোনটার ক্ষেত্রে এই ছবিগুলোর আশানুরূপ ফল না আসা? মানে একটি স্বপ্নজাল তোমার জীবনে অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারতো, কিন্তু সেটা হয়নি। একটি অন্তর্জালা, জেমস ক্যামেরনের সেকেন্ড ফিল্মের নাম কি? জেমস ক্যামেরনের সেকেন্ড ফিল্মের নাম কি আমাকে প্রশ্ন করছো? আমি বলতে পারবো না। 10 নম্বর ছবি। 10 নম্বর ছবি কি আমি জানি না। জুরাসিক পার্ক কত নম্বর? টাইটানিক, অ্যাভাটার। আচ্ছা, 1-10। হ্যাঁ, অ্যাভাটার দেখছি, ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে, কিন্তু টাইটানিক তো আলাদা। তাহলে সেকেন্ড ফিল্ম কেন ওরকম? তার মানে কি সেকেন্ড ফিল্ম ভালো না? তারপরে যেগুলো করেছে সেগুলো কি খারাপ ছিল? যারা যারা অ্যাক্টিং করেছে কোথাও খারাপ করেছে? আসলে ওরকম না। সেলিম ভাই এটা জানতো যে স্বপ্নজালের অডিয়েন্স টার্গেটটা একটু আলাদা। তা না হলে কেন? আপনি অবশ্যই এটা জানবেন যে বাংলা সিনেমাতে গানের জন্য দর্শক একটু আলাদাভাবে টানে, কিন্তু গানটার জন্য অনেকে গান দেখতে যায়, অনেকে গান পছন্দ যখন হিট হয়ে যায় গানের জন্য, কিন্তু মনপুরা কিন্তু গানের জন্য বেসিক্যালি, আমি যেটা মনে করি। কই সেই ব্যাপারটা তো স্বপ্নজালে ছিল না। তার মানে সেলিম ভাই এটা জানতো, আমি নিশ্চিত যে গানের ব্যাপারটা হাইড করে গেছেন বা রাখেননি, কোনো একটা কারণ ছিল, লজিক ছিল অবশ্যই। তোমার কি কোনো ক্ষোভ আছে গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের এই ছবির? না, ক্ষোভ না, আমার একটা দুঃখ আছে যে অনেকগুলো হলে একসাথে রিলিজ হয়নি, যেটা হওয়ার কথা ছিল। অনেকগুলো দেশে একসাথে রিলিজ হওয়ার কথা ছিল, যেটা হয়নি। এটা জাস্ট, আর কিছুই না। যে কজন লোক দেখেছে, সেটা একজন হোক 10 জন হোক, প্রশংসা করেছে। তুমি অনেক প্রশংসিত হয়েছো, তুমি অনেক ভালো। এবং নেগেটিভ কোনো কিছু যে খারাপ হয়েছে, ভালো লাগেনি, এরকম কিছু পাইনি আমি। মানে নেক্সট ট্রাম্প কার্ড তোমার কি আছে? তোমার হাতে কোন কাজটি তোমার ক্যারিয়ার বদলে দেওয়ার জন্য তুমি ভাবছো? ক্যারিয়ার আসলে বদলে গেছে, মানে আমার চিন্তা ভাবনা ক্যারিয়ার নিয়ে, আমি তোমার চিন্তা ভাবনা বদলেছে, কিন্তু ক্যারিয়ার তো বদলায়নি। ক্যারিয়ার তো আসলে চিন্তা ভাবনা না বদলালে ক্যারিয়ার কিভাবে বদলাবে? তোমার চিন্তা ভাবনার ভিতর যে পরিবর্তনটা এসেছে সেটা কি? সেটা অবশ্যই স্বপ্নজাল থেকে। না হলে 2 বছর এতগুলো সিনেমা আমি ছেড়ে দিতাম না, সাইন করা সিনেমা, এবং শুটিং করাও ছিল, 6 দিন শুটিং করেও ছেড়ে দিয়েছি। কেন সেটা? মানে সেটার পেছনে কারণ কি, যে তুমি গড্ডালিকা প্রবাহে আর গা? না 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 না, একদমই ওরকম না। মনে হয়েছিল যে আমি পাচ্ছি না কোথাও একটা, যে আমার একটু বিশ্রামের দরকার। আমি সেই লাউডলি অ্যাক্টিং বা ভয়েস দেয়া, অনেক জোরে জোরে কথা বলা, অনেক হাত পা নাড়িয়ে অ্যাক্টিং করা আমি ভুলে গেছিলাম স্বপ্নজাল করতে, যেটা হয়েছে। তো সেখান থেকে মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়া উচিত, দেন আবার শুরু করা উচিত। সো তুমি এখন ব্রেকে আছো? না, আমি প্রস্তুত করছি আমার একটা সিনেমা, মানে ওটার প্রিপারেশন নিচ্ছি তোমার নিজস্ব প্রযোজনায়। সো এতদিন ধরে যে এত ছবি করলে, দিন শেষে কি পেলে? এই যে আপনি আমাকে ডাকছেন, সুপারস্টার বলছেন, লোকে পরিমণি বলে চিনছে, লোকে ভালোবাসছে, এর থেকে আর কি? কিন্তু এই পরিমণিকে তো আমরা আরো ব্রাইট, আরো ব্যবসা সফল, সেটা সে ব্যর্থতা আপনাদের মিডিয়ার, ইন্ডাস্ট্রি ডিরেক্টরদের, প্রডিউসারদের, যারা আমাকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেনি, যেটা স্বপ্নজাল পেরেছে। আপনি যে বললেন স্বপ্নজাল একটা নায়িকাকে এতগুলো সিনেমা, যেটা নায়িকা তকমাই লাগিয়ে গেছিল, সেই একটা সিনেমা স্বপ্নজাল কিভাবে অ্যাক্ট্রেস তকমাটা কিভাবে লাগিয়ে দিল, শুধু একমাত্র একটা সিনেমা। কই এতগুলো সিনেমা করে তো আমি পাইনি। টেলিভিশন থেকে আসা একজন ডিরেক্টর তোমার ক্যারিয়ারকে যা দিতে পেরেছে, টেলিভিশন থেকে আসা সিনেমার বা সমস্ত ডিরেক্টররা মিলেও সেটা পারেনি। এটা কিন্তু আমি একদম বলিনি টেলিভিশন থেকে আসা। না, আমাদের গিয়াসউদ্দিন সেলিম ভাই তো আমাদের টেলিভিশন ব্যাকগ্রাউন্ডের একজন ডিরেক্টর।
সফল ডিরেক্টর, সিনেমার নিয়মিত ডিরেক্টর না, কিন্তু তুমি তো অনেক সিনেমার নিয়মিত ডিরেক্টরদের ছবি করেছো। সো তোমার কথার রেশ ধরে আমার বলতে হয় যে তারা ব্যর্থ হয়েছে যারা নিয়মিত তোমাকে ব্যবহার করেছে। অবশ্যই আমি ব্যর্থ না। তুমি ব্যর্থ না? না। এই ব্যর্থতা তাদের। হ্যাঁ অবশ্যই, পরিমণিকে তো চেনে, পরিমণি ওই সিনেমাটা নাই চিনুক, যেটা লোকে 10 জন দেখার কথা ছিল 2 জন দেখেছে, 8 জন দেখেনি। নিজেকে যে পরিবর্তন করছো কিভাবে আসবে, একটু কি সম্ভাবনাটা বলবে? এখন একটা দর্শকের একটা মানে ভরসার জায়গা আমি তৈরি করতে পেরেছি, আমার উপরে তারা অনেক ভরসা রেখেছে বা রাখছে, যে সামনে এখন যেটাই আসুক না কেন তাদের মন মতো না হলেও খুব তারা ক্ষিপ্ত হবেন না, বা একটা জায়গায় আমাকে বসিয়েছেন স্বপ্নজালের নায়িকা শুভ্রা বা অন্তর্জালার সেই সোনা ক্যারেক্টার, এরকম জায়গা থেকে হঠাৎ করে আসলে যেখানে রেখেছেন না ওই জায়গাটা আমি আসলে নষ্ট করতে চাই না। এ পর্যন্ত তোমার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কত? 13টি ছবি মুক্তি পেয়েছে। তুমি অভিনয় করেছো এরকম ছবি কয়টি হতে পারে? অভিনয় করেছি 2টি। না না, মানে 13টির ভিতর 2টিতে অভিনয় করেছো, আর 11টিতে তুমি আসলে অভিনয় করনি। না বুঝে করেছো। আমাকে যেটা করতে বলা হতো আমি চেষ্টা করতাম। কেন তখন তুমি ক্যারেক্টারটাকে ওন করে আমি স্বপ্নজালে অভিনয় করার আগে তুমি সেটা বুঝতে না যে না সিরিয়াসলি ক্যারেক্টার কি, মানে পরীকে ভুলে যে অন্য একটা ক্যারেক্টার হয়ে যাওয়াটা, এটা সিরিয়াসলি বুঝতাম না। আমাকে কারণ সেটা ঢোকার সাথে সাথে নায়িকা ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দেওয়া হতো, এই না ম্যাডামকে ছাতা ধরো, ম্যাডামকে চেয়ার দাও, ম্যাডামকে জুস দাও, পানি দাও, জাস্ট ম্যাডাম ফিলে থাকতাম, নায়িকা ফিলে থাকতাম। এটা আমার আসলে দোষ না, এটা তাদের দোষ। সবাই আমাকে নায়িকা ব্যাপারটা, মানে পরিমণি নায়িকা, তুমি এই ছবির নায়িকা ক্যারেক্টার, রাইট, এই ছবিতে তুমি শুভ্রা ক্যারেক্টার বা সোনা ক্যারেক্টার বা ক্যারেক্টার না কোনো। ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় তুমি কিন্তু নক করেছো, সেটি হচ্ছে যে সেটে আসার সাথে সাথে একটা তকমা লাগিয়ে দেওয়া যে তুমি নায়িকা। সো সেই নায়িকাটি নায়িকা হয়েই থাকে, সে আর ক্যারেক্টারে ঢুকতে পারে না। এটা তোমার জীবনে হয়েছে এফডিসির ছবি করতে গিয়ে, এবং গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল করতে গিয়ে সেই জায়গা থেকে তুমি বেরিয়ে এসছো, এবং তারপরে তোমার মানসিক একটি পরিবর্তন ঘটেছে যার ফলে তুমি নিজেকে নতুনভাবে তৈরি করছো। এবং তুমি 6টি ছবির কাজ যেটি শুরু করেছিলে, 6 দিন শুটিং করেছো এমন ছবিও তুমি এখন অফ করে রেখেছো, তুমি অভিনয় করছো না। এটাই তো বিষয়টি। অফ করে রেখেছি না, আমি ছবি থেকে সরে এসেছি এবং ওই ছবি রিলিজও হয়ে গেছে, অন্য নায়িকা নিয়ে কাজ করেছেন তারা, আমি নাম বলতে চাই না, আমরা এই বিষয়ে আর জানতেও চাই না, কিন্তু আমরা যে ইনফরমেশনটা পেয়েছি আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা কিন্তু খুব মন প্রাণে চাই যে তুমি নতুনভাবে নতুন করে আমাদের সামনে আসো। এত সম্ভাবনাময়, এত ব্রাইট একটা নায়িকা, আমরা তাকে অনেক দিন ধরে পেতে চাই, এবং সেটি তুমি করবে, আমি সেই উইশ তোমাকে করছি। কিন্তু তুমি যেমন একটি ভুল বুঝতে পেরেছো যে তোমার নায়িকা ভাবের জন্যে তোমার ক্যারেক্টারে ঢুকতে সমস্যা হয়েছিল, কিন্তু তোমার সম্পর্কে যারা তোমাকে নিয়ে কাজ করেছে তারা তোমার সম্পর্কে যে অভিযোগগুলো দেয় বা দিয়েছে তার ভিতরে একটি হচ্ছে যে দেরি, মানে কি অনেক দেরি করে আসা, ফাঁসিয়ে দেওয়া, কমিটমেন্টের খুব ঝামেলা তোমার। হ্যাঁ করি তো এটা, নির্দ্বিধায় বলছো করি তো এটা। হ্যাঁ অবশ্যই করি এটা। কেন করো, কাদের সাথে করি, এটা হচ্ছে ম্যাটার। তো কাদের, যাদের সাথে তোমার এরকম করতে হয়, যে আমাকে ফাঁসিয়েছে তাকে তো আমি ফাঁসাবই, তার যোগ্যতা নেই আমাকে ঠিকঠাক মতো সেটে নেওয়ার, ঠিকঠাক মতো কাজ করার। সো সে ফেল করেছে, তো ড্রাইভারটা তো শুধু আমার একা না। ধরো তুমি একটা শুটিং এ শুরু করলে, তুমি বুঝেই তো করলে যে এই ডিরেক্টরটির কাজ করছো। হ্যাঁ আমাকে 6টার সময় কল দেওয়া হতো, আমি 6টার সময় যেতাম, 12টার সময় ক্যামেরা অন হতো, এটা তো কোনো কথা না। এবং 12টার সময়, রাত 12টার সময় প্যাক আপ করে আবার 6টার সময় কল দিবা, এটা তো কি, কেন? আমি তো জীবনে পারবো না, কেউ পারবে না সেটা। সো এই প্রবলেমের জন্য তোমার দেরি করে আসা। হ্যাঁ এখানে আসলে কল টাইমটা ঠিক করা উচিত, আর প্যাক আপ টাইমটাও ঠিক করা উচিত, যে কখন আর্টিস্ট সেটে আসবে, কখন ছেড়ে দেবে, বা কয় ঘন্টা অ্যাকচুয়ালি কাজ করবে। অবশ্যই এখন 12 যেটা ইন্ডিয়াতে কিন্তু খুব নির্ধারণ করে করা হয়। কিন্তু তুমি মনে করো যে আমাদের দেশে ওরকম ভাবেই কাজ করেছি, স্বপ্নজালেও ওরকম ভাবে কাজ করেছি, তার ফিডব্যাক আসলে সবাই দেখতে পেয়েছে যে কতটুকু, মানে। কিন্তু তুমি এই অন্তর্জালা এবং স্বপ্নজাল ছাড়া তোমার অন্য কোনো ছবির নাম আর তুমি আসলে মুখেও নিতে চাইছো না, এবং সেগুলো না না এরকম ব্যাপারই না, এরকম কোনো ব্যাপারই না, সব ছবি আমার ছবি, কিন্তু হয় না যে নিজে ওন করিনি, আসলে ব্যাপারটা ওখানে। মানুষ বলে যে তোমাকে নিয়ে, যেটা ফেসবুকে খুব ভাইরাল, যে তোমার বাবা একজন হুজুর বা ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান,
এই ধরনের একটি পোস্টে থাকা একজন ভদ্রলোকের মেয়ে যথেষ্ট খোলামেলা নায়িকা, ফেসবুকে লেখা আসে প্রায়, পরিমণি ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের মেয়ে বা কোনো এক হুজুরের মেয়ে, ব্যাপারটা কি সত্যি? এটা কি তুমি একটু ক্লিয়ার করতে পারো? আমার বাবা হচ্ছেন মানে ছিলেন একজন পুলিশ, উনি আজকে 8 বছর 9 বছর হচ্ছে নেই, মারা গেছেন। আর আমার আম্মু আমার যখন 2.5 বছর থেকে 3 বছর বয়স তখন মারা গেছেন। সো এগুলো হচ্ছে জাস্ট একদম ফেক নিউজ। ফেক, মানে কেন যে এই টাইপের ফেক হয় তাও মানে তুমিও তো নিজে আমার এটা কাছে চোখে পড়েছে তো তোমার এই হ্যাঁ ধরনের? পড়েছে। সেটা আমাদের খুব হতবাক আর লাগে ওদের জন্য যে আমার খুব মায়া হয়। দর্শকের জন্য কিন্তু এটা একটা ইনফরমেশন যে তুমি ক্লিয়ার করে দিলে। আমাকেও কিন্তু আজ তোমার কথা শুনে একজন বাইরের মানুষ বলছিল, মানে আমার পরিচিত কিন্তু মিডিয়ার বাইরের মানুষ বলছিল যে ও নাকি হুজুরের মেয়ে। নায়িকা। হ্যাঁ, মানে মানুষের কনসেপশনটা দেখো যে কিভাবে ক্রিয়েট করা হয়। সিক পিপল। সো এটা, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখো? এটা আসলে অসুস্থ মানসিকভাবে, ওকে, একটু বেশি মানে পার্সোনাল লাইফে হয় না যেটা বেশি হচ্ছে ইয়ে থাকে, ফ্রাস্ট্রেটেড। তো এদের সাথে ট্রিটমেন্ট নেওয়া উচিত। তাদের একটা ফ্যামিলি দরকার, তাদের আসলে ফ্যামিলি মনে হয় ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার, তাদের ফ্যামিলি আসলে নেই। তো তোমার দেশের বাড়ি কোথায়? আমি যশোরে, আমার বাবার বাড়ি যশোরে। আর নানুর বাড়ি? জন্ম বেড়ে ওঠা নানুবাড়িতে, বরিশাল, যেখানে তুমি অন্তর্জালার শুটিং করতে গিয়েছো। একটুখানি দূরে বাড়ি থেকে। তোমার সম্পর্কে লোকে বলে নায়ক সিলেকশনে তোমার একটু ঝামেলা আছে, কার সাথে কাজ করা উচিত কার সাথে উচিত না এটা তুমি কম বোঝো। কম বুঝতাম, শুধু নায়ক না, আমার কোন দিন পর্যন্ত কম বুঝতা? মানে ডিরেক্টর সবই কি ইয়ের আগ পর্যন্ত কম বুঝতা, স্বপ্নজালের আগ পর্যন্ত কম বুঝতা? হ্যাঁ একদমই। স্বপ্নজালই তোমাকে আসলে চেঞ্জ করে দিয়েছে। মানে কতটুকু কম বুঝতাম যে স্বপ্নজালের সেটে 2 দিন কাজ করে আমি ছেড়ে দিতে চেয়েছি। তারপর তোমার মুগ্ধতা তৈরি হলো কখন? 3-4 দিন পরে, মানে 3rd ডেতে মেবি। সেই মুগ্ধতার পেছনের কারণটা কি ছিল? আমি ওই ছবির ক্যারেক্টার, ছবির যত লোকজন ছিল সবার সাথে খাপ খাইয়ে নিতে পারিনি। মনে হচ্ছিল যে আমি একটা মানে বিচ্ছিন্ন, ওদের থেকে খুব বিচ্ছিন্ন, মানে ওদের সাথে মিশতে পারছিলাম না, কেউ আমার সাথে মিশতে পারছিল না। ঝামেলাটা কোথায় হচ্ছিল আসলে, মানে ব্যাপারটা কীরকম যে কি হচ্ছে আসলে আমার কাছে ফিল হচ্ছে কি হচ্ছে। তো আমি খুবই ডিস্টার্ব এটা নিয়ে, কি করব। ডিসিশন নিলাম যে অনেক কান্নাকাটি করলাম শীতের দিন, রুমে যেয়ে প্রচুর কান্নাকাটি করছি। ডিরেক্টরকে ফোন দিয়েছি 11টার দিকে রাত। রুমে আসলেন ডিরেক্টর, কালকে আমি চলে যাবো ভাই, আমি ছবি করতে পারবো না আমি এটা। কেন, মানে আস্তে করে কী হয়েছে? না আমার এই ছবিতে আমি বুঝতে পারছি না যে আমি কি হচ্ছে, কি করব, আমার মানে আমি পারছি না ভাই, প্লিজ আমি চলে যাই, আমি পারবো না ছবি শুটিং করতে। ওকে ঠিক আছে যাবি তো, এত রাতে কান্নাকাটি করার কিছু নাই তো, সকাল হোক, আমি কালকে একটা দিন শুটিং কর, যদি মনে হয় তোর এরপরে মানে হচ্ছে না সো আমি তোকে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। তো পরদিন যখন সেটে গেলাম তখন আমরা তো সেটে ঢুকি আসলে মেকআপ রুমে চলে যাই। তো যাওয়ার পরেই হচ্ছে মেকআপ ম্যান রবিন ভাই ছিল, এসে বললো গুড মর্নিং শুভ্রা। শুভ্রা ওকে গুড মর্নিং। একজন বয় আসলো, প্রোডাকশন বয়, চা দিয়ে গেল। শুভ্রা আপু কী খাবেন নাস্তা? শুভ্রা, সবাই শুভ্রা বলে ডাকছে। সো আমি কখন হঠাৎ করে ফিল করলাম যে আমি তো শুভ্রা, আমি তো পড়ি না, পড়ি ব্যাপারটাকেই ভুলে গেলাম। তখন আসলে কাজ করাটা আসলে খুব ইজি হয়েছিল, খুব মজার হয়েছিল। আমরা এই গল্পটা জেনে অত্যন্ত মুগ্ধ হলাম যে একজন আর্টিস্টের আসলে ভেতরে কি কাজ করে, তার মনের ভেতরে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না, এবং না করেই তাকে নিয়ে বহুদূর কল্পনা করে ফেলি। সেটি আমাদের ভুল। আমি মনে করি যে তোমার কথায় সেটি খুব পরিষ্কারভাবে ক্লিয়ার হয়েছে। লোকে তোমার সম্পর্কে বলে যে তুমি কিছুদিন আগ পর্যন্ত দেখতে আরো সুন্দরী ছিলে, এবং তুমি নাকি ভীষণ রকম মাদকাসক্ত, ইয়াবা এবং গাঁজা এগুলো খাও। এটা আমি আসলে কখনো শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। আর যদি এরকম হয়ে থাকে তো বলবো মানে এটা খুবই দুঃখজনক। মানে সুন্দরী, মানে আমি কেন সুন্দরী না? অবশ্যই আমার কাছে তো তুমি অনেক সুন্দরী, আমি মানুষের কথাটি বললাম। মানুষ আরো অনেক, এটা আসলে মানে ওই যে আছে না হুজুরের মেয়ে টাইপ, ওই টাইপের, মানে একজন ইয়াবা এডিক্টেড লোক বা ড্রাগ এডিক্টেড লোক, মানে এটা মানে মানে ও মাই গড, মানে এটা তোমার সাথে যাই না, মানে সিরিয়াসলি। অথচ আমরা ব্যাপকভাবে
মানে মানুষকে বলতে শুনেছি তোমার সম্পর্কে, হুজুরের মেয়ে যেমন শুনেছি। এটা এই হয় কি, কথাও এটা শুনেছি। আমার সাথে অনেকবার আমি যখন মেকআপ রুমে থাকি, অনেকে অনেক রকম কথা বলে না, অনেকজনকে নিয়ে কথা বলে, তখন হ্যাঁ ওই আপুটা কিভাবে এরকম শুকাইছে, আরে ও তো ইয়াবা খায়, আরে ও Exactly. মোটা হয়েছে কেন, ও তো হচ্ছে কি জানি। অথচ জানি না এর ব্যাকগ্রাউন্ডটা কি কি হতে পারে। হ্যাঁ, তো রক্ত ছবির সময় থেকে আসলে আমাকে আমি ডায়েট করা শুরু করি, জিম করা শুরু করি, সেটা আসলে ওদের ইউনিটের পক্ষ থেকেই আজিজ ভাই বলেছে যে তোকে এত কেজি ওজন কমাতে হবে। সো ওই সময় থেকে অনেক মানে এত কষ্ট করে, মানে মানে আমি এটা নিয়ে আসলে কি বলবো, আমার আসলে খুব লেম একটা কোশ্চেন। তুমি এটা নিয়ে অনেক ওয়ার্কআউট করেছো এবং সেটারই ফল আজকের এই ফিটনেস। লোকে বলে যে তুমি লোক দেখানোর জন্য কোরবানির সময় এফডিসিতে কোরবানি দাও প্রচারে আসার জন্য, বাট দান করার নিয়ম হচ্ছে গোপনে। তুমি সেটা করো দান তো প্রকাশ্যে। গোপনেই করি, অবশ্যই গোপনে করি। আর কুরবানিটা দান দুটো আলাদা জিনিস। আর প্রকাশ্যে আসার ব্যাপারটা যদি বলি, তো একদিক থেকে তো ভালো হয়েছে, তার রেজাল্ট তো আপনি এবার দেখতেই পেলেন যে আমি 3টা গরু দিয়েছি, এফডিসিতে কিন্তু আরও 4টা গরু কোরবানি হয়েছে, সব মিলে 7টা। সো ভালো তো রেজাল্টটা, যেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রির যে লোকজনগুলোর জন্য কোরবানিটা আসলে করা হয়, তারা এফডিসির মধ্যেই নিজেদের ভরণ পোষণটা, মানে নিজেদের ওই ব্যাপারটা আসলে, মানে কুরবানির মাংসের ব্যাপারটা, কুরবানির আনন্দের ব্যাপারটা, ওটা আসলে তারা নিজেরাই পূরণ করতে পারবে, মানে আমরা নিজেরাই পারবো, এটার জন্য বাইরে আসলে যেতে হবে না। সো এটা তো আসলে ভালো দিক। লোকে বলছে যে তুমি শিল্পী সমিতির নেক্সট ইলেকশনে দাঁড়াবে, নেতৃত্বে আসতে চাও, সেজন্য এগুলো করছো। না, অবশ্যই শিল্পী সমিতির মানে এই ডিসগাস্টিং মানে পলিটিক্স আমি জীবনেও যাব না, যতক্ষণ মানে যতদিন না সুন্দর পলিটিক্স, ঠিকঠাক পলিটিক্স না হবে। ইলেকশনের দিন মারামারি, ঝগড়াঝাটি, একে গালি দেয় ওকে গালি দেয়, এসব আমাকে দিয়ে একদমই হবে না। তোমার নায়ক জায়েদ খান, তিনি তো সাধারণ সম্পাদক। দল দল আমরা জানি যে বিভক্ত। তুমি কোন দলের? আজিজ ভাইয়ের দলের নাকি জায়েদ ভাইয়ের দলের? আমি আসলে ভালোর পক্ষে, সে ভালোটা দুদলই কে হোক না কেন। ওনাদের দুজনের মধ্যে? এখন আজিজ ভাই একটা ভালো কাজ করলে আমাকে যদি ওখানে দরকার হয়, আমি অবশ্যই হাজির হয়ে যাব। জায়েদ একটা ভালো কাজ করলে আমি অবশ্যই হাজির হয়ে যাব। জায়েজ থেকে তুমি বাদ পড়লে কেন? বাদ জাজের কাজে তো তোমাকে দেখা যাচ্ছে না। জ্যাজের নায়িকা না তো আমি। মানে জাজের নায়িকা না হয়েও তো জাজের কাজ তুমি করেছিলে। হ্যাঁ, করেছি, আবার দরকার হলে করব, আবার যখন আমাকে মনে হবে কোনো একটা ক্যারেক্টারের জন্য দরকার তো করব। বাট তুমি সুসম্পর্ক মেনটেন করছো না। আমি জ্যাজের আসলে চাকরিজীবী কোনো নায়িকা, মানে জাজের চাকরিজীবী নায়িকা কে কে? অফকোর্স আপনি দেখতে পাচ্ছেন না, সেটা দর্শক কে? দেখতে পাচ্ছেন। কে কে? কে তো মানে কেকের কি আছে, একটা যদি হাউজের আসলে আমাদের এই নায়িকা, চাকরিজীবী আমাদের এই নায়িকা কথাটি অবশ্যই চাকরিজীবী নায়ক নায়িকা। চাকরিজীবী নায়ক এবং নায়িকা, হ্যাঁ, একজন নায়ক নায়িকা হচ্ছে তাকে থাকতে হবে হচ্ছে কি বলে, মানে নিজস্ব মানে পথে, নিজস্ব গতিধারায়, যে আমি কোন ছবি করব না করব একটা হাউসকে জিজ্ঞেস করে করব। আমি যদি জ্যাজের নায়িকা হতাম, হঠাৎ করে সেলিম ভাই আমাকে একটা কল দিল একটা ছবির জন্য, আমি ওটা করতে পারলাম না, কারণ অন্য একটা ছবি শুটিং হচ্ছে জ্যাজে, তো আমি তো পারবো না, পারমিশন নিতে হবে। সো অত বড় একটা ছবি বা আমার একটা পছন্দের একটা ছবি আমি ছেড়ে দিতে মানে শিল্পী সত্তার যে স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীনতা নেই তো। সেটি জাজের চাকরিজীবী নায়ক নায়িকাদের নেই তুমি বলছো? একদমই নেই। মানে জাজে যারা কাজ করছে আমরা ধরে নেব তারাই জাজের চাকরিজীবী নায়ক নায়িকা, আমি মনে করি। তুমি যখন কাজ করেছিলে তখনও কি তুমি চাকরি অবশ্যই আমি ফিল না করলে বলতাম না। মানে কেন ফিল করেছিলে সেটা? আমার মনে হয়েছে যে আমার সবকিছু তাদেরকে জিজ্ঞেস করে করতে হয়, আমার স্বাধীনতা চলে গেছিল 2 বছরের জন্য। তোমার এক্সপ্রেশনে মনে হচ্ছে খুব হরিবল একটা টাইম তুমি কাটিয়েছো। খুব পেইনফুল ছিল আমার জন্য, কারণ আমি খুব স্বাধীন প্রিয়, স্বাধীন চেতা একজন মানুষ। আমাকে ধরে বেঁধে আসলে কাজ করা সম্ভব না। এত হরিবল, এত ধরে বাঁধার কি আছে? তুমি তো একটি ছবি হয়তো আমার কাছে মনে হয়েছে যে মানে বাধ্য হয়ে আসলে আমি কোনো কাজ করতে রাজি না। মানে তোমাকে বাধ্য হয়ে কি কাজ করার প্রস্তাব দিয়েছিল? প্রস্তাবটা এরকম যে এই 6 মাসের মধ্যে তোমাকে মানে প্রতিদিন উঠে হচ্ছে দৌড়াতে হবে, প্রতিদিন এই খাবার খেতে হবে, প্রতিদিন শুটিং। তোমার যদি জাজের ভিতর কি এরকম কোন ইনস্টিটিউশন আছে যে এগুলো আর্মি ট্রেনিং এর মতো করে করানো হয়? আমাকে করানো হয়েছিল। সেটা কি ব্যক্তিগত ভালো লাগা বা ভালোবাসা বা ঘৃণার কোনো বিষয় ছিল? না, ফাইনালি কিন্তু ব্যাপারটা আমার জন্য ভালো হয়েছিল, কারণ হচ্ছে যে আমি অ্যাকশন ধর্মী ছবি করতে পারি, ফাইট করতে পারি, বা ওই অ্যাকশন ধর্মী একটা ছবির নায়িকা,
এটা প্রুভ হয়েছে যে আমি আসলে অ্যাকশনও পারি। সো কিন্তু ওয়েটা একটু আমার জন্য কষ্টকর ছিল, মানে বাধ্য করা হয়েছিল আমাকে। এখন যারা কাজ করছে তারা তো হ্যাপি, তারা তোমার মতো রিয়্যাক্ট করেনি কেউ। এই জন্যই তারা ওদের নায়িকা, মানে ওই ঘরের নায়িকা। সো ওই ঘরের নায়িকা হয়ে থাকতে হলে রিয়্যাক্ট করা যাবে না। ওকে, আমি রিয়্যাক্ট করেছিলাম বলেই হয়তো ওই ঘরের নায়িকা তুমি হতে পারিনি। কিভাবে রিয়্যাক্ট করেছিলে আমরা যদি জানতে চাই ঘটনাটা? এই যে আমি ফেসবুকে তো লেখালেখি করতাম, রক্তের সময় আমি খুব ডিস্টার্ব ছিলাম মেন্টালি। সো মেন্টালি প্রেশারগুলো আসলে মানে এমনভাবে দেওয়া হতো লাইক এরকম যে ওকে এই গান যদি 3 ঘন্টায় শেষ না করা হয়, এই শটগুলো যদি 10টা শট যদি 3 ঘন্টায় বা ধরা বাঁধা একটা টাইম থাকতো, এই টাইমের মধ্যে যদি না হয় তাহলে গান ফেলে দেওয়া হবে। এটা একটা আর্টিস্টের জন্য কতটুকু পেইনফুল। এবং আমি প্রথম দিন যেদিন ফাইটে যাই, তারপরের দিন আমি তো ফাইট ওভাবে কখনো করিনি, এত রোদের মধ্যে, এত গরম, নিচে একটা স্টিলের জাহাজ ছিল, জুতোর সোল খুলে গেছিলো, এত গরম ছিল। সো সেখানে ফাইট করার পরদিন আসলে অনেক জায়গাতে দাগ দাগ হয়ে গেছিলো, রক্ত জমাট হয়ে গেছিলো, জ্বর আসছিল, গা ব্যথা পুরো। তো শুটিং টাইম মানে কল টাইম ছিল হচ্ছে 6:30, এবং হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে ওদের, মানে প্রত্যেকটা ছবির জন্য পুরো ইউনিটকে রাখার জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা হয়। তো ওই গ্রুপে হচ্ছে লেখা হচ্ছিল যেরকম যদি 6টা 6:30 ওভার হয়ে যায় তাহলে এই ফাইটের সিন বাদ, এই সিন রাখা হবে না। তো আমি একটা দিন যে কষ্টটা করলাম, এক ধরনের থ্রেট। অফকোর্স, মানে রাখা হবে না, ঠিক আছে, তোমার প্রেশার নেওয়ার দরকার নেই, তোমার শরীর খারাপ হচ্ছে, ঠিক আছে, বাদ তাইলে তুমি যদি না পারো জোর করে তো করার দরকার নেই, তাহলে ওই ফাইটের সিনগুলো আমরা রাখবো না, কারণ টাইম খুব শর্ট, তোমাকে ইসে যেতে হবে, মানে এই ছবিটা হচ্ছে ঈদের সময় যেতে হবে মুক্তিতে। সো আমাদের কাছে তো টাইম নেই, প্রত্যেকটা দিন যেভাবে শুটিং প্ল্যান করা হয়েছিল ওইভাবেই শেষ করতে হবে। আসলে জিনিসটা কেমন, কম বেশি প্রফেশনাল তো আমরা সবাই যারা কাজ করি সব ক্ষেত্রেই। জ্যাজের কাজ করার সময় জ্যাজের চাকরিজীবী কোনো নায়িকার কারণে তোমার কাজ করতে কোনো ঝামেলা হয়েছিল? না, তখন মাহিয়াপুর বিয়ে ছিল, এজন্য আজিজ ভাইয়ের একটু মন খারাপ ছিল, দ্যাটস ইট। এবং তার মন খারাপ দেখে আমাদের ইউনিটে সবারই একটু মন খারাপ হচ্ছিল, সেই কারণে তোমার সাথে সবাই সেরকম ভালো ব্যবহারও করেনি। না, অতিরিক্ত ভালো ব্যবহারটা আমি আসলে নিতে পারি না, আমার চামচামি মনে হয়, ক্ষতির কারণ হয়। অতিরিক্ত যখন আপনাকে কেউ তেলাবে তখন মনে করবেন যে গেছেন আপনি। সো তোমার চারপাশে তো অতিরিক্ত তেলানোর মানুষ প্রচুর প্রচুর আছে, ছিল, যে কারণে তো এতগুলো ছবি লাইক আরে আপা আপনাকে দেখতে তো এই ড্রেসটা তো হ্যাভি লাগছে, 10 জন বলে দিল, ওকে ঠিক আছে, আমাকে মনে হয় সত্যি হ্যাভি লাগছে। আসলে জিনিসটা তো ওরকম না, এটা তেলানো, এটা আসলে ক্ষতির কারণ দিন শেষে। তো এদের থেকে 10 মানে তোমার মতো একজন এক্সপেরিয়েন্সড নায়িকা যখন এই কথা বলে, আরো যারা নায়িকা এই পথে হাঁটছে তাদের তো অবশ্যই একটু হোঁচট খাওয়া উচিত এই কথাটা শুনে। একদমই, কারণ তেল বাজি করে আসলে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে বেশি যদি কেউ মানে যে কোনো কাজের বেশি যদি মানে আপনার যতটুকু মনে হয় যে এতটুকু আমাকে ভালো বলা উচিত তার থেকে বেশি বলছে, তো আপনি শেষ, আপনাকে দিচ্ছে পিছনে। কলকাতায় গিয়ে কাজ করছো কোনো? কথা ছিল একটা ছবি কাজ করার। তোমার তো কথা ছিল হেমা মালিনী, প্রসেনজিৎ এবং তাদের সাথে বড় কাজ করার, তারপর আর কোনো কাজের অগ্রগতি দেখিনি। সো এই আওয়াজগুলি কি কেন দাও? আওয়াজগুলো আসলে আমি দিই না, আওয়াজগুলো আমার বাসায় মাসের মধ্যে মিনিমাম 15 জন তো যাই নতুন গল্প নিয়ে। কেউ বলে যে স্বপ্ন থাকতেই পারে না যে আমি মাসে 15 জন তোমার কাছে তোমাকে নতুন গল্প নিয়ে তোমার বাসায় যায়? হ্যাঁ, মাসে 15 জন তোমার বাসায় নতুন হ্যাঁ, গল্প ঘরে তো নিয়ে যাই, যায়? কি বলেন? এত সিনেমা আমাদের কোথায়, বছরে কয়টা সিনেমা? আমি যে সিনেমাটা লাস্ট ছেড়ে দিলাম ওই সিনেমাটা তো হয়নি, তো ছবিও তো আমার জন্য, মানে আমি ব্যাপারটা ছিল এরকম যে আমাকে নিয়ে ছবিটা করবে, কিন্তু ফাইনালি আমি সরে যাওয়াতে ছবিটা অফ। এরকম অনেক ছবি হয়েছে যে আমার জন্য করতে এসে ছবিটা আমি ছেড়ে দেওয়াতে হয়। যারা যায় তোমার বাসায় যে প্রসঙ্গে ছিলে তারা কি বলে? কি হ্যাঁ, তাদের ড্রিম থাকতে পারে না যে এক একজন তো বলে আমি অমুককে নিয়ে কাজ করতে চাই, অমুক থাকবে ছবিতে তোমার সাথে অমুক, কিন্তু তারা যখন ওনার সাথে মানে হয় না যে হয়তো ওনার সেই লোকটার আসলে টাইম বা অনেক কিছুতেই তো হয় না আসলে, তখন জিনিসটা এরকম উনি বের হয়েই একটা ধাম করে একটা নিউজ করে দিল, কফি খেতে খেতে কাউকে ফোন দিল, জানো আমি একটা ছবি প্ল্যান করছি, ছবিতে পরিমণির সাথে এই মাত্র মিটিং করে বের হলাম, এই ছবিতে তো প্রসেনজিৎকে নিচ্ছি, হেমা মালিনী থাকছে, এরকম ব্যাপারটা এরকম হয়। আমি কোনো ছবি এইসব নিউজ আমি করিয়েছি, কেউ একটা লাইনও বলতে পারবে না, দেখাতে পারবে না। সো এই সমস্ত সব কাজই হচ্ছে সব আশেপাশের লোকজনদের, এগুলো তোমার বক্তব্য না? কেন, অনেক কাজ আছে তো, এগুলো করে কিলাম, এত টাইম কই জীবনে। তোমার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আমি কিছু নাম বলবো, তুমি
সেই নামের এই পাশে যে আবার শুরু বিশেষণ করলেন, বসাবে। এই নামে নামেই তো কত কিছু। কোনো সমস্যা নেই, কিন্তু এর আগে একটি বিষয় একটু ক্লিয়ার করো। আরিফিন শুভ এই শোতে বলেছেন পরিমণিকে সে চেনে না, পরিমণির সাথে তার আগে তার কাজ হয়েছে, অথচ সে পরিমণিকে চেনে না। এটা তো আপনি ওনাকে জিজ্ঞেস করলে ভালো করতেন, তখন জিজ্ঞেস করেননি, পরে আমি- যখন এটা আমি- ভাইরাল হলো দেন। আমি যখন ওর ইন্টারভিউ নিচ্ছিলাম তখন তোমার বিজ্ঞাপনটির বিষয় আমার মাথায় ছিল না, এবং পরবর্তীতে আবার সে এসেছিল, তার উত্তরটি সে আমাকে দিয়েছে, আমি সেটা নাই বললাম, তোমার কাছ থেকে শুনতে চাই। ভালো তো, একটা জিনিস ভালো হয়েছে যে এটা আসলে বিপজ্জনক। অনেক মানে আমাকে চেনে না একটা নায়ক, এটা বলে মানে বিপজ্জনক একটা, মানে আমার কাছে মনে হয়েছে যে না হলে অনেক আর্টিস্ট মানে অনেক হিরো যাদের সাথে আমার হাই হ্যালো নেই, মানে নর্মালি হাই হ্যালো হয়নি যাদের সাথে, তারা খুব ক্লোজ দেখানোর চেষ্টা করছে, যে কেউ যোগ শোনায়, কেউ ফোন দিয়ে কথা বলে, কেউ বার্থডে উইশ করে, মানে নানা রকম অনেক কিছু। তো এটা যে আসলে ভয়ের, আতঙ্কের, বিপজ্জনক একটা বিষয়, সেটা পাবলিক বুঝিয়ে দিয়েছে। শুধু সবাই এখন বিষয়টা এরকম হয়েছে যে চিনি না তারপরেও চিনি, মানে জানি না তারপরেও খুব ক্লোজ। ব্যাপারটা মজার। মানে আমি ক্লিয়ার না তোমার কথাটায়, তোমার কাছ থেকে আর একটু সহজ সরল উত্তর শুনতে চাই। না একদমই, পাবলিক বুঝে গেছে যেটা আমি বলেছি। আমি বুঝিনি, আপনার তুমি এই প্রোগ্রামের যারা দর্শক তারা প্রত্যেকটা যদি আমি দেখে জানতে চাই থাকে যে তাহলে তারা আরিফিন ক্লিয়ার। শুভ কেন তোমাকে বলেছে চিনি নাই, তুমি এটা আমার মনে হয়েছে যে মানে চিনি নাই বিষয়টা আসলে ওভাবে সে বলে নাই। বলে নাই, মনে হচ্ছে যে জানি না, মানে তার সাথে আমার পার্সোনালি ভাবে হাই হ্যালো নেই। তুমি কি এই কথাটা শুনে কোনো মাইন্ড করেছো? একদমই না, ওকে, মানে চিনিনার জায়গায় আসলে জানি নাটা হওয়া উচিত ছিল। ওয়ার্ডটা চেঞ্জ হলে এটা ভালো সে হতো। আসলে অনেক প্রোগ্রামে হচ্ছে ক্লিয়ার করেছে, আচ্ছা, এটা আসলে দর্শকদের কাছে ক্লিয়ার করেছে। আমিও তো মাইন্ড করলে তো আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতাম কি ভাই তোমাকে চিনো না, মেমোরি লস হয়ে গেল। আসলে জিনিসটা তো এরকম ছিল না, ওকে। আমি আসলে ভাবে নেইনি। শাকিব খান সুপারস্টার, আরেকটু শুনতে চাই। সুপারস্টার সাথে তুমি তো ওনার সাথে কাজ করেছো, ওই যে বলে দিলাম কাজ করার superstar। এক্সপেরিয়েন্স, ভুলে গেছি। শাকিব খানের মতো একজন নায়কের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স তুমি ভুলে গেছো? কারণ হচ্ছে যে ঘুরেছিলাম, হয়তো সুপারস্টারের সাথে কাজ করছি। কথাটি কি মানে কোন অ্যাঙ্গেল থেকে বললেন? একদমই আমি যেভাবে বলেছি এভাবেই, কোনো অ্যাঙ্গেল না, একদম সোজা উক্তি, সহজ একজন- সরল। মানে শাকিব খান তার সাথে তুমি ছবি করেছো, কিন্তু এত বড় সুপারস্টারের সাথে কাজ করেছো, সেই ঘোরে তুমি সেই ছবির কোনো স্মৃতি বা তার কোনো বিশেষণ তুমি আর বসাতে পারছো না, তাই কি? আমি তো বলেই দিলাম সুপারস্টার নিয়ে আমি কি ভীষণ দিব। বাপ্পি, সাইমন, এই দুজনের ভেতর তোমাকে কাকে বেশি সম্ভাবনাময় মনে হয়? সম্ভাবনা আমি বিচারক না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে দুজনের সাথে আমি কাজ করেছি, দুজনের সাথে অভিজ্ঞতা আমার খুবই নাইস। বিশেষণ দাও। বাপ্পি ও জানি কি বলে নিজেকে, অলরাউন্ডার। ও যা বলে তাই সত্য? না ওটা নিয়ে একটু চিন্তা করতে হবে। না ও খুব ভালো নাচে, সাইমন খুব ভালো অ্যাক্টিং করে। ইমন দারুণ, নীরব। কিউট। ABM সুমন কি বলা যায়, অ্যাট্রাকটিভ। তাসকিন কিলার আইজ, সুন্দর চোখ। তুমি কোনো বিশেষণ রূপের বাইরে দিতে চাচ্ছ না? কিউট, সুইট, কিলার আইস সবই তো রূপ সৌন্দর্য। অ্যাক্টিং নিয়ে যদি অ্যাক্টিং নিয়ে বলবো, আমি আসলে নিজেই আসলে অ্যাক্টিং মানে অত ধারণা নেই, আমি নিজেরটাই নিজে ভালো পারি না, মানুষেরটা বলার যোগ্যতা আমি একদমই এখনো রাখি না, মানে হয়নি আমার, যেদিন হবে সেদিন অবশ্যই বলবো। ওকে। নায়িকা শাবনূর, আমার আইডল। পূর্ণিমা। গুলটু সুইট। শাবনূর আর পূর্ণিমার ভেতরে কাকে এগিয়ে রাখবে তোমার নিজস্ব? আমার কাছে দুজন দুরকম। কে কেমন? শাবনূর আপুর মতো, পূর্ণিমাপুর মতো। নাম্বারিং এ যদি এগিয়ে রাখতে বলা হয়, তোমার কাছে কি মনে হয় দর্শক জনপ্রিয়তায় কে এগিয়ে? আমি জানি না। তিশা। এত বড় অভিনেত্রীকে নিয়ে আমাকে বলতে বলছেন, সিরিয়াসলি এটা দেখলে আমাকে, আমি বলতে পারবো না। তোমার প্রিয় ডিরেক্টর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে প্রিয় ডিরেক্টর? মালিক আফসারি। তোমার সবচেয়ে প্রিয় নায়িকা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? পার্সোনালি বলতে গেলে অপুদি।
অপু বিশ্বাস তোমার সবচেয়ে প্রিয় নায়ক এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? প্রিয় নায়ক সবাই সবাই সবাই। একজন? বাকিরা আমার সাথে অ্যাক্টিং করতে চাইবে না। তুমি তো তোমার যোগ্যতায় সবাই তোমার কাছেই চলে আসবে, কারণ তুমি প্রস্তুতি নিচ্ছ। ইয়াস। তোমার আশ মানে অ্যাক্টিং এর দিক থেকে যদি বলতে চাই, মানে আমার ওর সাথে একটা ছবি করেছি, কিন্তু মনে হয়েছে যে আমার সাথে একদম ঠিকঠাক, মানে ওর জন্য কোনো আমার শট মানে কাট হয়নি বা আমার জন্য ওর হয়নি। আর পার্সোনালি যদি শাকিব খানের বলতে সাথে চাই, যখন ছবি করেছো কাট হয়েছে, কিন্তু আমি করেছি আমি নার্ভাস হয়ে যেতাম। ইয়াসের সাথে তোমার সেটা হয়নি? ওকে, সো তোমার একটি না বলা কথা যা কখনোই বলনি, আমরা কেউ শুনিনি কোনো শোতে এবং কোনো পত্রিকাতে, তোমার জীবনের একটি না বলা কথা। আমার আসলে না বলা কোনো কথা নেই, সব বলে ফেলেছো। সব বলে ফেলিনি, সব কথা এখনো হয়তো আসেইনি। তুমি কি অনেক বুদ্ধিমতী নাকি? খুবই বোকাশোকা। তোমার শত্রু কে? আমি। তোমার কোন অযোগ্যতাটা তোমাকে সবচেয়ে বেশি পেছনে টানে? বদমেজাজি। অকারণে মেজাজি হয়ে যাও নাকি কারণে হও? কারণেই হই, হয়তো সামান্য কারণ থাকে, তারপর অনেক বেশি রিয়েক্ট করি। এটা মনে হয় যে পরে ভুল বুঝতে পেরে কি করো? খুব গিল্টি হয়, ওই সময়টা খুব বাজে হয় আমার সাথে। তোমাকে আমি আমার চেয়ারে বসার জন্য ওয়েলকাম করছি, তুমি যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও। শিওর, এই চান্স মিস করতে চাই না। ধন্যবাদ। আপনার হাতে তো অনেক কার্ড টার্ড থাকে, আমার হাতে? So, আজকে কেন নেই? আমার হাতে কখনোই কার্ড থাকে না। আপনার কোনো কোশ্চেনে কেউ যখন খুব বিব্রত হয়, বা সেটা খুব পার্সোনাল কোশ্চেন হতে পারে, কোনো পার্সোনাল ইস্যু থাকতে পারে, সেটা নিয়ে যখন আপনি কিছু বলাতে সে অনেক নার্ভাস হয়ে যায়, অনেক বিব্রত হয়ে যায়, তখন আপনার চেহারার মধ্যে একটা বিজয়ের একটা ব্যাপার স্যাপার দেখা যায়, সাইন দেখা যায়। কেন অন্যের পরাজয়ে আপনার চেহারার মধ্যে এত হাসি খুশি, এত প্রফুল্ল কোত্থেকে পান? তুমি যে উত্তরটি শুনতে চাইছো সেটি হচ্ছে কি আমি জেলাসি থেকে করি কিনা, কিন্তু না, আমি এই কাজটি মনোযোগ দিয়ে করছি এবং আমি খুশি হই না। আপনি টিভি ইন্ডাস্ট্রিতে অনেক সফল অভিনেতা, আপনি সিনেমাতে এসে ফ্লপ খাওয়ার কি দরকার ছিল? চেষ্টা তো মানুষ করে, তুমিও তো করেছো। ব্যথা তো বুঝতে পারলেন তাহলে। তো আপনি এত আমার আগে তো আপনি এই ব্যথায় জর্জরিত একজন মানুষ, তো এই ব্যথা নিয়ে সেম ব্যথা পাওয়া আরেকজনকে কোশ্চেন করতে আপনার খারাপ লাগে না? তোমার কথা শুনে আমরা দুই ব্যথা এক হয়ে যাই। না, আপনার মতো এত ব্যথা আমার নেই। আমি তোমার সাথে ছবি করতে পারলাম না, তোমাকে জড়িয়ে ধরতে পারলাম না, তোমার হাতটাও ধরতে পারলাম না, তো এখন অ্যাটলিস্ট এই শো করার যেহেতু সুযোগ পেয়েছি, আমার হাত ধরে 4টা লাইন গান শোনাও, সাথে দর্শকও শুনুক। আচ্ছা, সেটা করা যায়, কিন্তু আপনার তো কাছে এসে বসবো? না 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 না, আমি বলি হাত কাছে ধরতে তো হলে- আমি আসবো। আসো তাহলে। সেটা তো হচ্ছে, ঘটনা হচ্ছে যে আমি তো, আপনি ছবি করবেন না? ছবি তো ডিরেকশন দিচ্ছি, অভিনয় করবো, ফিরে আসবো। অভিনয় করেন আমার একটা ছবিতে। অবশ্যই, সাইনিং দাও। আমার নায়ক হিসেবে না, যার নায়কই হোক, যার নায়কই হোক, ওকে, নো প্রবলেম। আই এম গুড অ্যাক্টর নাকি? হ্যাঁ সেটা তো অবশ্যই, যেমন তুমি গুড অ্যাক্ট্রেস, অবশ্যই এখন বললে মানতে পারি। অবশ্যই। সো আমার হাতটা ধরে ফেলো, গানটা শুনিয়ে দাও। কিন্তু আমি যে গানটা গাইতে চাচ্ছি সেটা হচ্ছে হাত ধরে গাইলে তো বেমানান লাগবে। আমার কি করতে হবে বলে দিও। স্ট্যাটাস আমার সিঙ্গেল ডে। বাহ, রিয়েলি তুমি ডানা কাটা পড়ি এবং তোমাকে ফোন করলে ফোনে এই ধরি না। গানটি শুনতে পাওয়া যায়। আচ্ছা, আমি ভাবলাম যে ফোন So, ধরে না এটা বলবেন। আমি আজকে যাই হোক লাস্ট মোমেন্টে পরিমণিকে পেছন দিয়ে জড়িয়ে ধরলাম, কারণ ওর হাত ধরাই যাচ্ছিল না, একদম বাইং মাছের মতো খালি ফেল ফেল করে। এনিওয়েজ, পরিমণি ভেরি বিউটিফুল। একজন শিল্পী আসলে চায় অনেক কিছু, কিন্তু শিল্পীর ভালো চারপাশে যারা থাকেন তারা বুঝে নিতে পারেন না তার ভেতরের চাওয়াটি কি এবং তাকে প্রপারলি ইউজ করতে পারেন না। এতগুলো ছবি করার পর 2টি ছবি ছাড়া অন্য কোনো ছবিকে এসে স্বীকৃতি দিতে পারছে না, কারণ সেই
নিজেকেই সে আবিষ্কার করতে পারেনি, কিন্তু এখন সে প্রস্তুতি নিচ্ছে একটা লং রেসের জন্য। আমি আশা করি সেই লং রেসে তুমি জয় হবে। সো আমাকে তোমার কেমন লাগে? হ্যাপি লাগে। কেন হ্যাপি লাগে? এই যে হাত ধরে আছেন যে। চলো তোমাকে আজকে বাসায় পৌঁছে দিব, এবং আজকে তোমার সাথে অনেক কথা আছে। চলো। সো ডেকো সেন্স অফ হিউমারে পরিমণি ছিল আমার সাথে। ওকে দিয়ে এসে আপনাদের কাছে এলাম। ঈদের এই এপিসোডে পরিমণির সাথে যে সময়টুকু কেটেছে আমার অত্যন্ত ভালো, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। নেক্সট সহজ সরল স্বাভাবিক পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট উইকে। সে পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট।